সুপ্রভাত বন্ধুরা, আজ 10 মে রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ওমান উপসাগরে ইরানের 3টি জাহাজকে রুখে দিল মার্কিন বাহিনী। জাহাজগুলি ওমান উপসাগর হয়ে বার হওয়ার চেষ্টা করতেই আমেরিকার হামলার মুখে পড়ে। হরমুজ প্রণালী অবরুদ্ধ করতে মোতায়েন করা হয়েছে FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান। শনিবার সেই বিমান থেকে ইরানের জাহাজগুলিতে হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, প্রথম দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী প্রান্ত পাল্টা অবরুদ্ধ করেছে আমেরিকা। ফলে ইরানের কোনো জাহাজ যেমন ঢুকতেও পারছে না, আবার ইরান থেকে কোনো জাহাজ বাইরে যেতেও পারছে না। আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে, আলোচনার টেবিলে না বসলে হরমুজ অবরোধ চলবেই। এই পরিস্থিতিতে শনিবার ওমান উপসাগরে ইরানের 3টি জাহাজের হামলা চালানোর অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। পরমাণু নীতিতে বদল আনল উত্তর কোরিয়া। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী পিয়ংইয়ং সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনো বিদেশি রাষ্ট্রের হামলায় রাষ্ট্রপ্রধান কিম জং উনের মৃত্যু হয় তাহলে পরমাণু হামলা চালাতে পিছপা হবে না উত্তর কোরিয়া। সেদিক থেকে পরমাণু হামলা চালাতে যাতে কোনো রকম নীতিগত বাধার মুখে পড়তে না হয়, তাই আগেভাগেই পরমাণু নীতিতে বদল এনে বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করল উত্তর কোরিয়া। ওই প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে পরমাণু নীতিতে বদলের বিষয়টি উত্থাপন করা হয়। তাতে শিলমোহর দেন প্রশাসনিক কর্তারা। তারপরেই পরমাণু নীতিতে পাকাপাকিভাবে বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করেছে ইরান। বর্তমানে আলোচিত সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যুদ্ধবিরতি, যুদ্ধ শেষ করার প্রচেষ্টা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব কথা বলেছেন। ইরানের বার্তা সংস্থা IRN এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা এখনও মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছেন। এটি চূড়ান্ত হলেই সিদ্ধান্ত জানানো হবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে। ইরানে আবারও হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি সৌদি আরব। এতে অপারেশন প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পারস্য অঞ্চলের এক শীর্ষ কূটনীতিকের সূত্রে এই সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সকালে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করার পরই ক্ষুব্ধ হয়ে ওঠে রিয়াদ। এরপর সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়, তারা প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান পরিচালনা কিংবা সৌদি আকাশ সীমা ব্যবহার করে অভিযানের সহায়তায় কোনো রকম অনুমতি দেবে না। প্রশ্ন শুনেই মেজাজ হারালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ফের এক মহিলা সাংবাদিককে অকথ্য গালাগালি করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ন্যাশনাল মলে সারপ্রাইজ ভিজিটে যান ডোনাল্ড ট্রাম্প। দেশের 250তম বর্ষ উদযাপনের আগে লিঙ্কন পুলের জলকে ট্রাম্পের ভাষায় আমেরিকান ফ্ল্যাগ ব্লু করার প্রক্রিয়া চলছে। ন্যাশনাল মলে আচমকা হাজির হয়ে ঘোরাঘুরি করে সব দেখে খোশ মেজাজে নির্মাণকারীদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। এমন সময় এবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাচেল স্কট তাকে জিজ্ঞাসা করেন, ইরান যুদ্ধ চলছে আর আপনি এখানে ঘুরে বেড়াচ্ছেন, এখন এসব প্রকল্পে এত নজর কেন? ওদিকে তো জ্বালানি আকাশ ছোঁয়া দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এর উত্তর দিতে গিয়েই ট্রাম্প মেজাজ হারান এবং গালিগালি দেন। আসছি দেশের খবরে। বিজেপি শাসিত হরিয়ানায় গোয়ালঘরে সরকারি স্কুল চলছে। এই খবর সামনে আসতেই প্রশাসনের কাছে এই বিষয়ে কৈফিয়ত তলব করল রাজ্যের মানবাধিকার কমিশন। গত 6 মে একটি দৈনিকে চাঞ্চল্যকর খবরটি প্রকাশিত হয়। এতে জানানো হয়, জেলায় চরম অব্যবস্থার মধ্যে চলছে সরকারি প্রাথমিক স্কুলটি। দিনের পর দিন গোয়ালঘরে বসছে কচিকাচাদের ক্লাস এবং ভয়ানক দুরবস্থা সত্ত্বেও প্রশাসনের কোনো হেলদোল নেই। হরিয়ানার রাজ্য মানবাধিকার কমিশনের তরফে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে স্বতঃপ্রণোদিতভাবেই এমন পরিস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে গোয়ালঘরে ছাত্রদের পড়ার ঘটনা যে আসলে পড়ুয়াদের শিক্ষা, স্বাস্থ্য এবং আত্মমর্যাদার অধিকারের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। অবশেষে সরকার গড়ার পথে বিজয়ের দল। টালবাহানার পর শেষ পর্যন্ত সমর্থন দিল ভিসিকে। বিজয়ের দল টিভিকে ছুঁল জাদু সংখ্যা। 234 আসনে তামিলনাড়ু বিধানসভায়
সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 128টি আসন, কিন্তু কোনো দল বা জোটই তা পায়নি। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার পেতে বিজয়ের দরকার ছিল বাড়তি 11 জন বিধায়কের সমর্থন। তামিলনাড়ুতে পরবর্তী সরকার কারা গড়বে সেই জট কেটেও যেন কাটছিল না। ইতিমধ্যেই কংগ্রেস এবং 2 বামপন্থী দল সমর্থন জানালেও আরও একজন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। অবশেষে তামিল ভূমির আঞ্চলিক দল ভিসিকে অভিনেতা তথা রাজনৈতিক বিজয়ের দল টিভিকে সমর্থন ঘোষণা করল। আর তাতেই সরকার গড়ার পথে আর বিজয়ের বাধা রইল না। পেয়ে গেলেন সরকার গড়ার মতো ম্যাজিক ফিগার। বিজয়ের দল সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী হবেন বিজয়। ভোটে জিতেই শুক্রবার সমকোটে চূড়ান্ত বিধি প্রকাশ করে তা সারা দেশে চালু করে দিল মোদী সরকার। গত 30শে ডিসেম্বর বিহার ভোটে জেতার কিছু পরেই কেন্দ্র সমকোট বিধির খসড়া বিধি প্রকাশ করে তা চূড়ান্ত করে। এবার রাজ্যের ভোটগুলোতে জেতার পর তা চালু করার কথা জানিয়ে দিল মোদী সরকার। প্রসঙ্গত, গত 8ই মে মোদী সরকার এই কেন্দ্রীয় বিধি লাগু করেছে। শনিবার তার তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম। এক বিবৃতিতে পলিট ব্যুরো জানিয়েছে, কেন্দ্রের বিজেপি সরকার গত 1 এপ্রিল থেকেই শ্রমকোড লাগু করতে চেয়েছিল, তবে সুকৌশলে 4 রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তৎক্ষণাৎ বিধি প্রকাশ না করে অপেক্ষা করে গেছে। বিধানসভা ভোটগুলির ফল প্রকাশের মাত্র 4 দিন পরেই শ্রমকোড পুনরায় লাগু করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার আসলে প্রতারণামূলক কৌশল গ্রহণ করেছে। সিপিআইএম পলিট ব্যুরো দাবি জানিয়েছে, রাজ্য সরকারগুলি অন্তত সংশোধনী আনুক। বিজেপিতে না যাবার শাস্তি, 4 ঘন্টার ইডি তল্লাশির পর গ্রেপ্তার পাঞ্জাবের মন্ত্রী। শনিবার সকালে আম আদমি পার্টি সঞ্জীব অরোরার বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশির পরেই তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক দুর্নীতি মামলা তদন্তে নেমে ইডি তার বাড়ি ও ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় অভিযান চালিয়েছে। এই গ্রেপ্তারের পরেই চরম আক্রমণে নামল আম আদমি পার্টির নেতৃত্ব। কেজরিওয়ালের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিশোধ নিতে ইডিকে বারবার ব্যবহার করছে। ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হলেন জেনারেল এনএস রাজা সুব্রমানি। বর্তমানে এই পদে রয়েছেন সিডিএস জেনারেল অনিল চৌহান। হায়দ্রাবাদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুত্রের বিরুদ্ধে নাবালিকাকে হেনস্থার অভিযোগ উঠল। 2 দশকের দীর্ঘ অপেক্ষার পর অরুণাচলের অভয়ারণ্যে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। এখন রাজ্যের খবর, ফের ভাঙা হলো লেনিনের মূর্তি। এবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জেলার গড়বেতার আমলাগড়া। 80 দশকে এই মূর্তি এখানে বসানো হয়। 2011 সালে রাজ্যে পালা বদলের পর মূর্তিটির মাথা ভেঙে ফেলা হয়। পুনরায় এলাকার সিপিআইএম ও বামপন্থী মানুষদের উদ্যোগে ফের স্থাপন করা হয় মূর্তিটি। 2016 সালে ফের ভাঙা হয় ওই মূর্তিটি। স্থানীয় সিপিআইএম নেতৃবৃন্দের অভিযোগ, শুক্রবার রাতে মূর্তিটি ভেঙে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূর্তির আশেপাশে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এর থেকে স্পষ্ট উগ্র হিন্দুত্ববাদীরা এই কাজ করেছে। প্রাথমিকভাবে থানায় অভিযোগ জানানো হয়েছে। সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল বলেছেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ দিয়ে শুরু করেছে। তার আগে কলকাতা যাদবপুরে লেনিনের মূর্তিতে গেরুয়া আবির লাগানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এই নিয়ে 3 বার ভাঙা হলো লেনিন মূর্তি। কোনো দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক শক্তির সাথে বামপন্থীরা হাত মেলাবে না। মমতার ঐক্যবার্তা প্রসঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন তৃণমূল নেত্রী বামপন্থীদের প্রতি আহ্বান জানান তার সাথে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। মমতার এই বার্তার পরপরই সিপিআইএম রাজ্য সম্পাদক টুইট করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, কোনোভাবেই কোনো দুর্নীতিগ্রস্ত দলের সাথে বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে না। সেলিম তার টুইটে মনে করিয়ে দিয়েছে, মমতা এবং বিজেপির অতীতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেলিমের পাশাপাশি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির 2 সদস্য সুজন চক্রবর্তী এবং শ্রমিক লাহিড়ী একযোগে নিশানা করেছে তৃণমূলকে। সুজন চক্রবর্তী স্পষ্টভাবে বলেন, এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছে মমতা। ইন্ডিয়া জোটে ফাটল ধরানোর কাজ চালিয়ে গিয়েছে মমতা। শ্রমিক লাহিড়ী বলেন, মমতা আগে প্রমাণ করুক যে তিনি আরএসএস বিরোধী। এতদিন বিজেপি আরএসএসকে সাথে নিয়ে বামপন্থীদের বিরুদ্ধে সে লড়াই করেছে।
শনিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথের কয়েক ঘন্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ করা হলো। আইএএস শান্তনু বালা হলেন শুভেন্দু অধিকারীর নতুন পার্সোনাল সেক্রেটারি। অন্যদিকে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্ত হলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। পশ্চিমবঙ্গ সরকার এই নিয়োগগুলি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এসআইআরের কাজে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে নির্বাচন কমিশন। তাকে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছিল। গত 7ই মে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সুব্রত গুপ্তকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। শনিবার রাজ্যপালের আদেশ অনুসারে সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। 15 বছর পর ফের বিরোধী দলের ভূমিকায় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের জামানায় রাজ্যের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে তারা। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপির 5 মন্ত্রী শপথ নিয়েছেন। আর এদিন রাতেই রাজ্যের বিরোধী দলনেতার নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের তরফে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করা হয়েছে। মুখ্য সচেতক হচ্ছেন ফিরহাদ হাকিম। এছাড়াও অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়কেও ডেপুটি লিডারের দায়িত্ব দিয়েছে দল। শেষে খেলার খবর। ভারতীয় কুস্তিতে ফের বিতর্ক। জাতীয় ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেওয়ার আগেই বড় ধাক্কা খেলেন ভিনেস ফোগাট। আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের শেষ আশাটুকুও ভেঙে চুরমার হয়ে গেল তার। ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে যোগ দিতে পারছেন না তিনি। ফরাসি ওপেনে সমস্যা বাড়ছে। সাবালেঙ্কা সিনারদের পর জোকোভিচও দিলেন বয়কটের হুমকি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।